আলোচ্য বিষয় 2024 সালের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্ন এবং তার উত্তর। তোমাদের এর আগে সেকেন্ড ইউনিট টেস্টের বাংলা, ভূগোল এবং ইতিহাসের প্রশ্ন এবং উত্তর করানো হয়ে গেছে। তোমরা যা যা দেখোনি তার জন্য লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে নিতে পারো। তোমাদের এই পরীক্ষা আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান হবে 25 এবং সময় হবে 50 মিনিট। তো তোমাদের এই প্রশ্নোত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। এবং এই প্রশ্নোত্তর পর্বের পরে যদি তোমাদের মনে হয় আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর দরকার, তোমরা কমেন্টে জানাবে। আমি তোমাদের জন্য আরও এক সেট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আসবো। তো দেখে নাও তোমাদের প্রশ্নোত্তর পর্বের আগে তোমাদের সিলেবাসে ঠিক কোন কোন চ্যাপ্টার রয়েছে এবং সেখান থেকে কী কী টাইপের কত নম্বর প্রশ্ন আসতে চলেছে। দেখো, তোমাদের যে 25 নম্বর পরীক্ষা হবে সেখানে তোমাদের ভৌত পরিবেশ আলো, ভৌত পরিবেশ চুম্বক, ভৌত পরিবেশ তড়িৎ, ভৌত পরিবেশ পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য ও কার্যগত প্রক্রিয়া, এই 5খান চ্যাপ্টার থাকতে চলেছে। তার মধ্যে তোমাদের আলো থেকে দুটো এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 5 নম্বর। চুম্বক থেকে একটা 1 নম্বর প্রশ্ন, একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন এবং একটা 3 নম্বর প্রশ্ন থাকছে, মোট থাকছে 5 নম্বর। ঠিক একইভাবে তড়িৎ থেকেও একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট 5। পরিবেশ বান্ধব শক্তি, এখান থেকেও একটা 1 নম্বর প্রশ্ন, একটা এমসিকিউ, একটা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 5। আর পরিবেশের সজীব উপাদানের গঠনগত বৈচিত্র্য, এখান থেকে থাকছে একটা এমসিকিউ, একটা 1 নম্বর প্রশ্ন, একটা 3 নম্বর প্রশ্ন, মোট 5। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে তোমাদের 6টা এমসিকিউ থাকছে, 5টা 1 নম্বর প্রশ্ন থাকছে, একটা 2 নম্বর প্রশ্ন থাকছে এবং এখানে তোমাদের 4টে 3 নম্বর প্রশ্ন। তাহলে দেখো, এবার তোমাদের চলে আসছি তোমাদের যে প্রশ্নোত্তর পর্ব আছে সেখানে। তো প্রশ্নোত্তর পর্বে যেটা শুরুতে আছে, সঠিক উত্তরটি নির্বাচন করা, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন। অপ্রভ বস্তুটি হলো, দেখো, মোমবাতির শিখা নাকি সূর্য নাকি চাঁদ নাকি জোনাকি? উত্তর হবে চাঁদ। 1.2 যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, উত্তর হবে আয়না। 1.3 নিচের কোন খনিজ পদার্থের চুম্বকত্ব আছে? এর মধ্যে দেখো চুম্বকত্ব যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটাইট। 1.4 তড়িতের সুপরিবাহী পদার্থটি হলো, এর মধ্যে তামা হচ্ছে তড়িতের সুপরিবাহী। 1.5 যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো জীবাশ্ম জ্বালানি। 1.6 রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের, সেটি হলো কচুরিপানা। 1.7 যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো গোবর গ্যাস। 1.8 উদ্ভিদের মূলের ডগার টুপির মতো অংশের ঠিক ওপরের জায়গা যেখানে কোনো রোঁয়া থাকে না সেটি হলো মূলরম অঞ্চল। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর, 1 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্নের উত্তর করতে হবে। আলোক মাধ্যম কাকে বলে? উত্তর লিখবে যে স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাকে আলোক মাধ্যম বলে, যেমন বায়ু, জল, কাঁচ ইত্যাদি। তারপরে দেখো 2 নম্বর, পৃথিবীর চৌম্বকত্ব কে প্রমাণ করেন? উত্তর লিখবে 1600 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডক্টর গিলবার্ট বলেন যে পৃথিবী নিজেই একটি বিরাট চুম্বক। এবার দেখো 3 নম্বর, ফিলামেন্ট কি? উত্তর লিখবে বাল্বের ভেতরে যে অংশটা জ্বলে ওঠে তাকে ফিলামেন্ট বলে। 4 নম্বর দেখো, ডিম্বক কাকে বলে? উত্তর লিখবে অপরিপক্ক ও অপরিণত বীজকে ডিম্বক বলে। 5 নম্বর, সূচিচিত্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ে কেন? উত্তর লিখবে আলো সরলরেখায় চলাচল করে বলে সূচিচিত্র ক্যামেরার প্রতিকৃতি উল্টো পড়ে। 6 নম্বর দেখো, এলইডি এর পুরো নাম কি? উত্তর লিখবে লাইট এমিটিং ডায়োড। 7 নম্বর, জৈব গ্যাস কি? উত্তর লিখবে জৈব বজ্র বা জৈব উৎসজাত পাওয়া জিনিস থেকে যা উৎপন্ন হয় তাকে জৈব গ্যাস বলা হয়। এবার দেখো 3 নম্বরের প্রশ্ন, একটি বা দুটি বাক্যে উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে। অনেক উঁচু দিয়ে পাখি উড়ে গেলে তার ছায়া মাটিতে পড়ে না কেন? উত্তর লিখবে পাখি যখন অনেক উঁচু দিয়ে উড়ে যায় তখন পাখি ও ভূপৃষ্ঠের মাঝে দূরত্ব বেড়ে যায়। এই অবস্থায় পাখির প্রচ্ছায়া ক্রমশ সরু হয়ে ভূপৃষ্ঠের অনেক ওপরে একটি বিন্দুতে পরিণত হয়, ফলে অনেক উঁচু দিয়ে উড়ে যাওয়া পাখির ছায়া মাটিতে পড়ে না। 2 নম্বর, সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ হয় কেন? উত্তর লিখবে সিনেমার পর্দা সাদা করা হয় কারণ সাদা পর্দা আপতিত আলোকে শোষণ করে না, ফলে সাদা পর্দা থেকে সব রঙের আলো সমানভাবে প্রতিফলিত হয়।
তাই পর্দার উপর ছবি উজ্জ্বলতা বজায় থাকে। সিনেমার পর্দা অমসৃণ করা হয় কারণ অমসৃণ পর্দা থেকে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন হয় এবং প্রতিফলিত রশ্মিগুলির চারিদিকে ছড়িয়ে পড়ে। ফলে সিনেমা হলের যে কোনো জায়গা থেকে প্রতিটি দর্শক পর্দায় ছবিকে সমানভাবে দেখতে পায়। এবার 3-4টি বাক্যের উত্তর দাও, প্রতিটি প্রশ্নের মান আছে 3 করে। পৃথিবী নিজে একটি বিশাল চুম্বক, আলোচনা করো। উত্তর লিখবে পৃথিবী নিজে একটি বিশাল চুম্বক, তার একটি চৌম্বক ক্ষেত্র রয়েছে। এর ফলেই 1. চুম্বক শলাকার দিকদর্শী ধর্ম দেখা যায় এবং কম্পাসের দিক নির্ণায়ক ক্ষমতার ব্যবহার করা যায়। 2. পরিযায়ী পাখি এবং পরিযায়ী কিছু কচ্ছপ পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে অনুসরণ করে শীতের দিনে শীতল জায়গায় স্থানান্তরিত হয়। এই ভূচুম্বক ক্ষেত্র না থাকলে দিক নির্ণায়ক ব্যবস্থা কার্যকারিতা হারিয়ে ফেলত। 3. মহাবিশ্ব থেকে এক ধরনের মহাজাগতিক রশ্মি পৃথিবীর দিকে ধেয়ে আসে। এদের অধিকাংশই হলো তড়িৎযুক্ত কণিকা। ভূচুম্বক ক্ষেত্রের সঙ্গে এদের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে, ফলে মেরু অঞ্চল ঘিরে দুটি বিকিরণ বলয় তৈরি হয় এবং মেরুজ্যোতি উৎপন্ন হয়। ভূচুম্বক ক্ষেত্র না থাকলে এটি সৃষ্টি হতো না। এবার দেখো 2 দাগের 2 নম্বর কি আছে। জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় তড়িৎ শক্তির প্রভাব আলোচনা করো। উত্তর লিখবে তড়িৎ শক্তির ও জীবজগতের সম্পর্ক বেশ গভীর। সমস্ত জীবের দেহের তরলে তড়িৎযুক্ত নানান ধরনের পরমাণু আর পরমাণু জোট থাকে। এই সব তড়িৎযুক্ত কণার জন্য জীবদেহের তরল তড়িৎ প্রবাহিত হয়। জেলিফিশ, ইলেকট্রিক ইল প্রভৃতি মাছের দেহে বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা আছে। এরা যথেষ্ট তীব্র তড়িৎ তৈরি করতে পারে। হৃৎপিণ্ডের পেশিতে থাকে তড়িৎ উদ্দীপনা তৈরির উপাদান। এদের তৈরি তড়িৎ উদ্দীপনা হৃৎস্পন্দন তৈরি করে, যা সারা দেহে বিদ্যুৎ তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে। মস্তিষ্ক তরঙ্গও তড়িৎ শক্তির প্রভাব বর্তমান। মস্তিষ্কের স্নায়ুকোষের মাধ্যমে বিভিন্ন তথ্য তড়িৎ উদ্দীপনার সাহায্যেই পরিবাহিত হয়। ফলে আমাদের পেশির সংকোচন, প্রসারণ, চলাফেরা নানা কাজ করতে পারি। জীবেরা উত্তেজনায় সাড়া দেয়। 3 নম্বর দেখো, বীজের সংজ্ঞা লেখো। একটি করে একবীজপত্রী ও দ্বিবীজপত্রী বীজের নাম লেখো। উত্তর লিখবে ফুলের স্ত্রীস্তবকের গোড়ার দিকে ফোলা অংশটি ডিম্বাশয়। ডিম্বাশয়ের মধ্যে থাকে এক বা একাধিক ডিম্বক। পরাগ সংযোগ ও তারপর ধারাবাহিক কতগুলি জটিল ঘটনার ফলে ডিম্বাশয় ও ডিম্বক উদ্দীপ্ত হয়। এরপর নানা রকম পরিবর্তনের মাধ্যমে পরিণত ও পরিপক্ক হয়ে ডিম্বক বীজে পরিণত হয়। সুতরাং পরিণত ও পরিপক্ক ডিম্বকই হলো বীজ। একবীজপত্রী বীজ হলো ধান এবং দ্বিবীজপত্রী বীজ হলো মটর। এবার দেখো 4 নম্বর, পেট্রো উদ্ভিদ বলতে কি বোঝো? প্রডিউসার গ্যাস কাকে বলে? এর উত্তরে লিখবে ইউ ফর বিএসি ইউরিক অ্যাসিড গোত্রের তরল হাইড্রোকার্বন উৎপাদনকারী উদ্ভিদগুলিকে পেট্রো উদ্ভিদ বলে, যেমন জাট্রোকা। কার্বন মনোক্সাইড ও নাইট্রোজেন গ্যাসের মিশ্রণকে প্রডিউসার গ্যাস বলা হয়। তাহলে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন গ্যাস। কার্বন মনোক্সাইডের সংকেত যদি তোমাদের কারো জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। এটি কৃত্রিম উপায়ে উৎপন্ন একটি জ্বালানি গ্যাসও বটে। এবার দেখো 5 নম্বর, বিভিন্ন শক্তি খরচের জন্য কি কলকারখানা বন্ধ হয়ে যাবে? এখনকার শিল্পগুলি কি হবে? উত্তর লিখবে বিভিন্ন শক্তির অতিরিক্ত খরচের জন্য কলকারখানাগুলি বন্ধ হয়ে গেলে কারখানা নির্ভর শিল্পগুলিও বন্ধ হবে। ফলে সভ্যতা ধ্বংসের পথে এগিয়ে যাবে। তাই এখনকার শিল্পগুলি বাঁচাতেও সমগ্র সভ্যতা টিকিয়ে রাখতে বিকল্প শক্তির উৎসের সন্ধান করতে হবে, যা এই ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটাতে সক্ষম হবে। তো এই ছিল তোমাদের সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের তোমাদের বিজ্ঞানের সাজেশন প্রশ্ন এবং উত্তর। তোমাদের যে এই প্রশ্নে হুবহু আসবে তার কোনো মানে নেই। তোমাদের এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। তোমরা তোমাদের বইটি খুঁটিয়ে পড়ো, তাহলে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য নিশ্চিত। তোমরা এই প্রশ্নের উত্তরগুলো প্র্যাকটিস করো। যেটা তোমাদের মনে হচ্ছে তোমাদের পারছো না সেটা লিখে লিখে মুখস্থ করো, বা বুঝে বুঝে দেখো যে কোন জায়গাটা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে এবং সেটাকে স্টার মেরে রাখো। তোমাদের পরীক্ষা আসতে আর বেশি সময় নেই। তোমরা সকলে ভালো করে পড়াশোনা করো। তোমরা সকলে ভালো থাকবে। তোমরা সকলে সুস্থ থাকবে।